থেকে যেখানে বিএনপি আমলে ছিল 41.6 আজকে সেখানে আমরা 21.3 এসেছি। এটা যেমন সত্য, সঙ্গে সঙ্গে এই সত্যটি স্বীকার করতে হবে 4 কোটি মানুষ এখনো পর্যন্ত দারিদ্র সীমার নিচে বাস করে। 16 কোটি মানুষের মধ্যে 4 কোটি মানুষ অর্থাৎ 1/4 মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করে। একদিকে কোটিপতির পাহাড় প্রমাণ সম্পদ, 74 সালে ছিল 4 জন, এখন হচ্ছে 1,56,000 জন। এবং তারা এই সম্পদ যদি উৎপাদন করে, এই সম্পদ যদি পরিশ্রম করে তারা করতেন, আমরা কোনো আপত্তি করতাম না। যেভাবে একদিন পশ্চিম পাকিস্তানে 22 পরিবার আমাদের উৎপাদিত সমস্ত সম্পদকে তাদের কাছে নিয়ে গিয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নতুন যে ব্যবস্থা তারা করলেন তাতে ঋণ খেলাপের পরিমাণ কমে আসবে। গতকাল আমাদের অর্থনীতিবিদ মইনুল ইসলাম তিনি সুস্পষ্ট ভাবে বলেছেন এখন ঋণ খেলাপ বেড়ে 1,96,000 কোটি টাকা, এবং সেটা হচ্ছে সরকারি হিসাব। সমস্ত হিসাব মিললে পরে সেটা 3 লক্ষ কোটি টাকার উপরে। এই টাকা কার টাকা? ব্যাংকের টাকা। যে টাকা দিয়ে ঋণ খেলাপিরা আজকে তাদের সম্পদের পাহাড়গুলো তুলেছে, এই টাকা দেশের মানুষের টাকা। ওই সালমান রহমান সাহেব টাকা দিয়েছেন, ওই রিটল টাকা দিয়েছে, নাকি টাকা দিয়েছে আমার গরিব শ্রমিক, আমার গরিব নারী, আমার গরিব কৃষক? একদিন আমার দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিল না। আমরা 74 সালে আপনাদের শরণার্থী যারা আছেন তাদের অনেকেরই স্মরণ থাকবে না। এই 74 সালে 7.5 কোটি মানুষকে আমরা খাওয়াতে পারি নাই। বিদেশ থেকে আমেরিকার PL480 গম ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে জাতীয় ধান উৎপাদন করি, 16 কোটি মানুষকে খাওয়াই পড়াই। সেই বাংলাদেশ আমরা 11 লক্ষ রোহিঙ্গাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি। আমরা সেই রপ্তানিরও স্বপ্ন দেখি, কিন্তু আমার যদি সেই কৃষক ফসল না ফলাতেন, আমার যদি কৃষক ওই ফসল উৎপাদন না করতেন, তাহলে কি হতো? সেই কৃষককে ধানের দাম দেই না, আলুর দাম দেই না, পটলের দাম দেই না, সবজির দাম দেই না। সেই কৃষকের রাগ করে তার ধানের খেতে আগুন ধরিয়ে দেয়। আর আমাদের সরকারি কর্মকর্তারা বলেন যে ওই কৃষি শ্রমিকের দাম বেড়ে গেছে, এই জন্য কৃষকের খরচ বেড়ে গেছে। সে ঘুরে বেড়ায় তার অন্য সংস্থানের জন্য, তার অভিযোগ তুলে ধানের উৎপাদনের খরচ বেড়ে গেছে বলে আমি ধানের দাম দেব না আমার কৃষককে। সেই বাংলাদেশ তো আমরা আজকে আমরা চাই না, উন্নয়নের কথা বলছি, কিন্তু আমি কৃষককে আমার দাম দিতে পারছি না। আপনারা জানেন 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতির ইতিহাস আহত করেছে, পুড়িয়ে মেরেছে। শুধু তাই না, যখন রাজনৈতিক ওয়াদারকে সামনে রেখে তৎকালীন সরকার মুক্তিযুদ্ধের দ্বারা থেকে যেখানে বিএনপি আমলে ছিল 41.6 আজকে সেখানে আমরা 21.3 এসেছি। এটা যেমন সত্য, সঙ্গে সঙ্গে এই সত্যটি স্বীকার করতে হবে 4 কোটি মানুষ এখনো পর্যন্ত দারিদ্র সীমার নিচে বাস করে। 16 কোটি মানুষের মধ্যে 4 কোটি মানুষ অর্থাৎ 1/4 মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করে। একদিকে কোটিপতির পাহাড় প্রমাণ সম্পদ, 74 সালে ছিল 4 জন, এখন হচ্ছে 1,56,000 জন। এবং তারা এই সম্পদ যদি উৎপাদন করে,
এই সম্পদ যদি পরিশ্রম করে তারা করতেন, আমরা কোনো আপত্তি করতাম না। যেভাবে একদিন পশ্চিম পাকিস্তানের 22 পরিবার আমাদের উৎপাদিত সমস্ত সম্পদকে তাদের কাছে নিয়ে গিয়েছিল, ওই সালমান রহমান সাহেব টাকা দিয়েছেন, ওই লিটল টাকার টাকা দিয়েছে, নাকি টাকা দিয়েছে আমার গরিব শ্রমিক, আমার গরিব নারী, আমার গরিব কৃষক? একদিন আমার দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিল না। আমরা 74 সালে আপনাদের শরণার্থীরা এখানে যারা আছেন তাদের অনেকেরই স্মরণ থাকবে না। এই 74 সালে 7.5 কোটি মানুষকে আমরা খাওয়াতে পারি নাই। বিদেশ থেকে আমেরিকার PL 480 গম ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে জাতি ধান উৎপাদন করি, 16 কোটি মানুষকে খাওয়াই পড়াই। সেই বাংলাদেশ আমরা 11 লক্ষ রোহিঙ্গাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি। আমরা সেই রপ্তানিরও স্বপ্ন দেখি, কিন্তু আমার যদি সেই কৃষক ফসল না ফলাতেন, আমার যদি কৃষক ওই ফসল উৎপাদন না করতেন, তাহলে কি হতো? সেই কৃষককে ধানের দাম দেই না, আলুর দাম দেই না, পটলের দাম দেই না, সবজির দাম দেই না। সেই কৃষকের রাগ করে তার ধানের খেতে আগুন ধরিয়ে দেয়। আর আমাদের সরকারি কর্মকর্তারা বলেন যে ওই কৃষি শ্রমিকের দাম বেড়ে গেছে, এই জন্য কৃষকের খরচ বেড়ে গেছে। আমরাই প্রথম বাংলাদেশের সমস্ত বামপন্থী শক্তিকে 2004 সালে যখন 21শে আগস্ট মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে যারা দাঁড়িয়ে আছেন তাদের আগেও আপনাদের গ্রেনেড হামলা হয়েছে। সেদিন মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে লড়াই করতে হবে এই জঙ্গি শক্তির বিরুদ্ধে। তারপর আপনারা জানেন 2008 সালের নির্বাচন, বাংলাদেশের মানুষ সরকার গঠনের পরে আমরা বলেছিলাম সরকার ভালো কাজ করলে আমরা সমর্থন করব। আপনারা জানেন 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতির ইতিহাস আহত করেছে, পুড়িয়ে মেরেছে। শুধু তাই না, যখন রাজনৈতিক ওয়াদারকে সামনে রেখে তৎকালীন সরকার মুক্তিযুদ্ধের যারা ছিল তাদের বিচারের দাঁড় করিয়েছে, তখন সেই বিচারকে বন্ধ করার জন্য বাংলাদেশে এই শক্তি, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখানে অনেক তরুণ আছে যার জন্য জীবন দিতে হয়েছে গণজাগরণ তাদের মোল্লার ফাঁসির দাবিতে হাজার হাজার তরুণ তরুণী রাস্তায় নেমেছিল। সেদিন সরকারের সেই যুদ্ধবাহীদের বিচার বন্ধ করার জন্য রাজনীতি। তৎকালীন সরকার যখন ঘোষণা করলো সর্বদলীয় সরকার আমরা করতে চাই, সর্বদলীয় সরকার অংশগ্রহণ করব, আমরা আড়ালে ষড়যন্ত্র, এবং আমরা বলি 2014 সালে আমরা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে না পারলে বাংলাদেশের ইতিহাস আজ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার নেতা কমরেড আশফাক মেনন বলবেন নির্বাচন হয়েছে। আমরা বলেছি পরিষ্কারভাবে এই নির্বাচনে আমরা বলেছিলাম জনগণের পক্ষে দাঁড়ান, জনগণের উপর ভরসা করুন, জনগণ আপনাদের সামনে বলে ডাকছে। একদিন প্রকাশ হবে যে কেন বাংলাদেশের জনগণ যে নির্বাচন করতে চেয়েছিল। নিশ্চয়ই কোন শক্তি আছে যারা একই সঙ্গে মরেছে, বিএনপি জামাতকেও তারা বাইরে রাখতে চায়। আজকে বাংলাদেশে কি দেখছি? বাংলাদেশে দুর্নীতি, বাংলাদেশে বেকারত্ব। আমরা আহ্বান করছি এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা জনগণের মাদক বিক্রি করে যারা মাদক দিয়ে দেশের তরুণ শ্রেণীকে, তরুণ সম্প্রদায়কে ধ্বংস করতে চাই করবে, আমাদের এই কংগ্রেসে সেটাই হবে আমাদের সবচাইতে বড় প্রতিভা। প্রগতিশীল রাজনীতির কথা বলেন, আসুন বন্ধুগণ, বন্ধুকে তা চিনুন।
চ্যানেল সিলেট।